নমস্কার সবাইকে আরও একবার পিপল ভয়েস চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি মহিলা কুস্তিগির, আমাদের ভারতে যে মহিলা কুস্তিগির তাদের ওপর যৌন হেনস্থা করেছেন। এবং এই অভিযোগ কারা করেছেন, সেই হেনস্থা যাদের উপর হয়েছে সেই সব মহিলা কুস্তিগিররাই পুলিশ স্টেশনে গিয়ে তারা অভিযোগ জানান। এবং যেটা দেখা যায় যে পুলিশের তরফ থেকে সেই ব্রিজভূষণের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। তো এই ঘটনার কিছুদিন পরেই আমাদের ভারতবর্ষের মহিলা পুরুষ বিভিন্ন অ্যাথলেটিক্স, বিভিন্ন কুস্তিগির সহ বিভিন্ন বিশিষ্টজন, এমন মানুষও আছেন যারা স্বয়ং প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছ থেকে পদক পেয়েছেন, এমন ব্যক্তিত্বরা কিন্তু দিল্লির রাস্তায় প্রতিবাদে ধর্নায় বসেছেন। এবং ধর্নায় বসার পর দিল্লি পুলিশ, কেন্দ্রমন্ত্রক অর্ডার দিয়েছেন দিল্লি পুলিশকে তাদের সেখান থেকে সরিয়ে দিতে। এই ঘটনার পরে ব্রিজভূষণ শরণ সিংকে শুধুমাত্র কেন্দ্রমন্ত্রক নড়ে চড়ে বসে তাকে শুধু প্রেসিডেন্ট পদ থেকে সরিয়েছে। এছাড়া যে আন্দোলনকারীদের যেই দাবিটা ছিল যে তার কারাবাস হোক, যথাযোগ্য শাস্তি হোক, সেটা কিন্তু হয়নি। আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে ভিনেস ফোগাট, যিনি দিল্লির রাস্তায় তার অর্জুন পুরস্কার ফেলে চলে গিয়েছেন। এইভাবে অনেকে প্রতিবাদ জানাচ্ছে, এখনও প্রতিবাদ জানাচ্ছেন। আমরা আজকে সেই সব জিনিস নিয়েই আলোচনা করব। তো আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি নারী নিগ্রহ বিরোধী কমিটির সম্পাদিকা কল্পনা দত্ত মহাশয়াকে। তো আমি প্রথমেই ম্যাডাম আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ঘটনাটা ঘটলো যে বিজেপি সাংসদ তথা প্রাক্তন কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট যিনি, তার উপর কি এই যথাযোগ্য তো শাস্তি হলো না যেটা জানা যাচ্ছে। তো এই ঘটনার মধ্য দিয়ে মোদী সরকারের কী ধরনের মনোভাব প্রকাশ পায় বলে আপনি মনে করেন? আমরা মনে করি যে অত্যন্ত নক্কারজনক মনোভাব প্রকাশ পেয়েছে মোদী সরকারের। কারণ ব্রিজভূষণ সিং, যিনি তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন এবং মহিলাদের ওপরে, মহিলা অ্যাথলেটদের ওপরে যৌন নির্যাতন করেছেন, এমনকি তার মধ্যে নাবালিকাও ছিলেন, অত্যাচার করেছেন, তার বিরুদ্ধে যখন কেউ তো সহজে মুখ খোলার সাহস পায় না, কারণ নানান রকম শাস্তিমূলক ব্যবস্থা এই অ্যাথলেটদের ওপর নেওয়ার আশঙ্কা রয়েছে এবং ঘটেও। ফলে যখন বেশ কিছু সাক্ষী মালিক সহ বেশ কিছু কুস্তিগিররা মিলে এই সমস্ত অভিযোগ শুনে তারা যখন দিল্লি পুলিশের কাছে এফআইআর করতে গেছেন, দিল্লি পুলিশ কিন্তু প্রথমে এফআইআর নেয়নি। তারপরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের মাধ্যমে সেই এফআইআর গ্রহণ করা হয়েছে। এবং তখন তাৎক্ষণিক একটা কমিটি তৈরি করা হয়েছিল, বিষয়টাকে ভালো করে পর্যালোচনা করা হবে, অপরাধীদের প্রয়োজনে শাস্তি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু সেই কমিটির রিপোর্টও কিন্তু প্রকাশ্যে আনা হয়নি। এই ঘটনাগুলো ঘটার পরে কিন্তু এই সমস্ত আমাদের দেশে যারা খেলার জগতে সম্মান এনে দিয়েছিলেন, আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন কুস্তিগিররা, তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন। তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন একদিন দুদিন নয়, মাসাধিক কাল ধরে তারা কিন্তু ওই যন্তর মন্তরে বসে তারা আন্দোলন চালিয়ে গেছেন, তারা প্রতিবাদ করেছেন। প্রথম যখন তারা আন্দোলন শুরু করেছিলেন তখন তাদের নানা প্রতিশ্রুতি দিয়ে তুলে দেওয়া হয়েছিল। তারা ভেবেছিলেন হয়তো সরকার কোনো স্টেপ নেবে, কেন্দ্র সরকার। তাদের একমাত্র দাবি ছিল বিজেপি সাংসদ এবং ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এটাই তাদের দাবি ছিল। কিন্তু যখন দেখা গেল কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না, তখন তারা আবার এই বছরই 2023 সালে তারা আবার কিন্তু মে মাসে তারা এই অবস্থান শুরু করেন। এবং দেখা যায় যে এই অবস্থানে বহু মানুষ, বহু দেশের প্রথিতযশা মানুষ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, বিভিন্ন সংগঠন, তারা এই আন্দোলনের পাশে এসে দাঁড়ান। এবং এই আন্দোলনটা গোটা ভারতবর্ষে একটা ব্যাপক সাড়া জাগায়। বহু মানুষ, শুধু দিল্লিতে নয়, ভারতবর্ষের সমস্ত শহরে, সমস্ত এলাকায় মানুষ
এর বিরুদ্ধে আন্দোলন করেন এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকেও এর বিরুদ্ধে পথে নেমেছি, আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি এবং বৃজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তার আমরা দাবি করেছি। কিন্তু দেখা যায় যে গ্রেপ্তার কিন্তু করা হয়নি। শেষ পর্যন্ত যখন এই আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিলেন যে 23শে মে যখন ওই নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দিন তারা সেখানে একটা আন্দোলন তারা করবেন, ওই রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করবেন। সেই আন্দোলনে দেখা যায় আমরা মানে অবাক বিস্ময়ে দেখলাম, শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বের মানুষ হতবাক হয়ে গেছেন যে রাস্তায় ফেলে কিভাবে এই সমস্ত কুস্তিগিরদের, সাক্ষী মালিক, বিনেশ ভগত, বজরং পুনিয়া, সঙ্গীতা ভগত, এদেরকে কিভাবে রাস্তায় ফেলে তাদের ওপর টর্চার করেছে পুলিশ, কিভাবে রাস্তায় তাদেরকে মানে রীতিমতো রাস্তায় ফেলে তাদের উপর অত্যাচার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নানা রকম মামলা দেওয়া হয়েছে। আমরা অবাক বিস্ময়ে দেখেছি, কিন্তু আমরা দেখিনি নরেন্দ্র মোদী বা অমিত শাহকে একটা কথা বলতে এর বিরুদ্ধে এবং বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে। বরঞ্চ যখন তারা দুঃখে মানে ক্ষোভে ফেটে পড়ে তারা এই সমস্ত খেলোয়াড়রা, কুস্তিগিররা, তাদের পদক তারা গঙ্গা জলে বিসর্জন দিতে চেয়েছিলেন, তখন ব্যঙ্গ করে বৃজভূষণ শরণ সিং বলেছে যে ফেলে দিক না, ও তো 15 টাকায় কিনতে পাওয়া যায়। মানে কি অদ্ভুত, ভাবা যায় না এটা, এই বিষয়গুলো। যাই হোক, তারা তো যে কৃষক সভার রিকোয়েস্টে তারা তখন ওই পদক বিসর্জন দেননি। মানে এ থেকেই বোঝা যায় নরেন্দ্র মোদী বা বিজেপির যে মানে তাদের যে দৃষ্টিভঙ্গি, তারা বেটি বাঁচাও বেটি পড়াও অনেক কথা বলছেন, কিন্তু এইভাবে মেয়েদের ওপর নির্যাতন হলো, এইভাবে শ্লীলতাহানি হলো এবং তার বিস্তৃত বর্ণনা তারা দিয়েছেন, তার বিরুদ্ধে যে মূল কালপ্রিট তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না। কারণ তিনি অত্যন্ত প্রভাবশালী একজন এমপি, তার হাতে অনেকগুলো এমপি যে সিট, তার ক্ষমতা তার হাতের মধ্যে রয়েছে, সেগুলো তাতে বিজেপিকে জিতিয়ে আনার ক্ষমতা তিনি রাখেন, তার হাতে প্রচুর মাফিয়া, অ্যান্টিসোশ্যাল ইত্যাদি ইত্যাদি, সেই জন্য কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না। এবং যে নরেন্দ্র মোদী সাক্ষী মালিককে যথেষ্ট সম্বর্ধনা দিয়েছিলেন তিনি পদক পেয়ে ফিরে আসার পর রিও অলিম্পিকে, সেই নরেন্দ্র মোদী কিন্তু সেই সাক্ষী মালিকের এই হেনস্থা দেখেও একটা বাক্য ব্যয় করেননি। এটা আমাদের খুব অবাক করেছে এবং এ থেকেই বোঝা যায় যে বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীদের দৃষ্টিভঙ্গি কী। এটা তো ঠিকই যে নরেন্দ্র মোদী একদিকে যেমন বলছেন বেটি পড়াও বেটি বাঁচাও, আবার অন্যদিকে হচ্ছে মহিলা সংরক্ষণ বিল আনছেন 2023, এই সমস্ত করছেন। সেখানে মানে যাদের ওপর যৌন হেনস্থা হলো তারা সাধারণ মানুষও না, মানে বলতে গেলে আমাদের দেশের মুখ আর কি, দেশের সোনার মেয়ে আমরা যেটা বলতে পারি, তাদের ওপর যৌন হেনস্থা হলো। তো সেক্ষেত্রে উনি কোনো ব্যবস্থা নিলেন না। তো একদিকে উনি বেটি পড়াও বেটি বাঁচাও বলছেন, আবার অন্যদিকে এরকম ধরনের মানে মানুষজনের উপর মানে কোনো রকম ন্যায় বিচার হলো না। তো এই ব্যাপারটাকে ঠিক মানে মোদির এখানে স্বার্থটা কি? স্বার্থ মানে বৃজভূষণ শরণ সিং যথেষ্ট প্রভাবশালী, ফলে তিনি তাকে কোনোভাবেই চটাবেন না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। কারণ তাহলে মানে বৃজভূষণ শরণ সিংয়ের যে উত্তরপ্রদেশে তার যে প্রভাব, সেই প্রভাব যদি কোনো ক্রমে চলে যায় তাহলে নরেন্দ্র মোদীদের ভরাডুবি হবে বিজেপি সরকারের, তার জন্য তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর একটা জিনিসও আমরা মনে করি যে ওরা মুখে যতই বেটি পড়াও বেটি বাঁচাও ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছেন, আসলে কিন্তু নারীদের প্রতি তারা কোনো সম্মান দেখান না বা নারীদের প্রতি প্রকৃত শ্রদ্ধাবোধ তাদের মধ্যে আছে বলে আমরা মনে করি না। সবটাই হচ্ছে ভোটের, সবটাই হচ্ছে মানে আসন জেতা এবং ভোটে জিতে আসার ব্যাপার, যা কিছু বলেন। মানে আপনি বলতে চাইছেন এই সামনে লোকসভা 2024-এ এই লোকসভা নির্বাচন আছে, তো এই যে 2014 থেকে 2024 এই 10 বছরে
নারীদের এখানে সুরক্ষা বলুন বা নারীদের নিরাপত্তার অবস্থানটা কি? মানে এই মোদী সরকার যে এত বড়াই করে এত কিছু প্রকল্প করছেন, তার মধ্যে নারী সুরক্ষা প্রকল্পও রয়েছে, তো নারীদের এখন বর্তমানে অবস্থানটা কি? ভোট তো চলেই এলো। নারীদের অবস্থান তো আমরা দেখতেই পাচ্ছি কি গোটা ভারতবর্ষে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তো আমরা দেখতে পাচ্ছি। ইউপি, হ্যাঁ, নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার রাজ্যে একটার পর একটা যে ঘটনা ঘটে চলেছে, কোনোটার কোনো বিচার হয়নি। হাতরাস গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়ে গেছে। উন্নাও গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়ে গেছে। যে যৌন নির্যাতনের, সেখানেও বিজেপি এমএলএ যুক্ত, হ্যাঁ, তার বিরুদ্ধে, তিনি নিজে যৌন নির্যাতন করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে 17 বছরের একজন বালিকা, নাবালিকা, তাকে পুড়িয়ে মারা হয়েছে। যেহেতু সে অভিযোগ তুলে নেয়নি, সেই জন্য তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। তার বাবাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তার বাবাকে জেল কাস্টডিতে খুন করা হয়েছে, এবং তার বাড়ির অন্যান্যদের, তার কাকিমা, তার লয়ার, তারা যখন যাচ্ছিলেন কোর্টে তাদের আর্জি জানানোর জন্য, তখন লরি দিয়ে চেপে তাদের গাড়িকে পিষ্ট করে দেওয়া হয়েছে, যেখানে লয়ার মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তার কাকিমা এবং বাড়ির আরেকজন আত্মীয় মারা গেছেন। এইভাবে তাদের উপর অত্যাচার চলেছে, অথচ কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। সেই মেয়েটি আজও কিন্তু কোনো সুবিচার পায়নি। আমরা দেখতে পেয়েছি গুজরাটের বিলকিস বানু কেসে, যারা ধর্ষণ করেছে, যারা গণধর্ষণকারী, যারা অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে গণধর্ষণ করলো, তার 3 বছরের শিশুকন্যাকে পাথরে আছড়ে মারলো, তার বাড়ির 7 জনকে খুন করলো, সেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য নানা প্রচেষ্টা তো হয়েছেই, শেষ পর্যন্ত তাদের জেল হয়েছে। কিন্তু জেল থেকে অন্যায়ভাবে, অত্যন্ত অন্যায়ভাবে গুজরাট সরকার তাদেরকে, তাদের শাস্তি ভোগ হয়ে গেছে 14 বছরে, এই কথা তুলে তাদেরকে মানে অজুহাত দেখিয়ে তাদেরকে বের করে আনা হলো। শুধু তাই নয়, বের করে আনার পর বিশ্ব হিন্দু পরিষদের মানুষরা তাদেরকে কপালে ফোঁটা পরিয়ে, মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে এমনভাবে সংবর্ধনা জানিয়ে নিয়ে এলো যেন তারা বিরাট মহান কাজ করেছেন একটা। এ থেকে বোঝা যায় বিলকিস বানুকে 20 বার তার বাড়ি চেঞ্জ করতে হয়েছে, সে কারণ তাকে খুন করে দেওয়া হবে যে কোনো সময়। তাহলে এই তো চলছে। আমরা দেখছি উন্নাও থেকে, আমরা এতে কি আসিফার কেস কি দেখলাম কাঠুয়াতে, সেখানে একটি 7 বছরের নাবালিকা, হ্যাঁ, যে হচ্ছে যাযাবর শ্রেণীর, সেই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হলো, যার দেহ পাওয়া গেল 8 দিন পরে খুঁজে। সেখানেও কিন্তু বিজেপির এমএলএরা যুক্ত রয়েছে। যখন দেখা যাচ্ছে যে এই আসিফার ওপরে অত্যাচারের বিরুদ্ধে সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মিছিল করছেন, তার বিরুদ্ধে দেখা যাচ্ছে বিজেপির 2 জন এমএলএ যুক্ত সেই মিছিলে। তারা এই মানে যারা বিচার চাইছেন তাদের বিরুদ্ধে তারা বলছেন, তারা এই যে রেপিস্ট তার পক্ষে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তারা র্যালি করছেন। তাহলে কোথায় কি বেটি বাঁচাও বেটি পড়াও, কোথায় সেই স্লোগানের কোনো অর্থ আছে? মেয়েদের ওপরে কোনো সম্মান দেখানো হচ্ছে? কেউ কোনো সুবিচার পাচ্ছে? আমরা দেখছি যোগী আদিত্যনাথ বলছেন যে মুসলিম মেয়েদের কবর থেকে তুলে এনে ধর্ষণ করা উচিত। কি সাংঘাতিক! তারপরেও তাকে দাঁড় করানো হচ্ছে, তারপরেও তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। এই তো অবস্থা দেশে। তাহলে নারীদের নিরাপত্তাটা কোথায়? প্রতিদিন ঘটনা ঘটছে, প্রতি মুহূর্তে ঘটনা ঘটছে, কোনো জায়গায় সুবিচার পাওয়া যায় না। প্রথমেই এফআইআর করতে গেলে থানা এফআইআর নেয় না। কিভাবে হেনস্থা করে, যারা অভিযোগ করেন তাদের অভিযোগ তুলে নেওয়ার জন্য নানান রকম চাপ সৃষ্টি করা হয়, তাদেরকে অত্যাচার করা হয় এবং তাদেরকেই ধরে জেলে পুরে দেওয়া হয়। এই তো অবস্থা। মহিলা কুস্তিগীরদের এই মানে এই আন্দোলনের ক্ষেত্রে মানে যারা শাস্তির দাবি করছেন তাদের তো কথা কেন্দ্রমন্ত্রক কিছুটা হলেও রেখেছে নাকি? এই যে যেমন ধরুন হচ্ছে বৃজভূষণ সিংকে সরিয়ে দিয়ে অন্য আরেকজনকে নিয়ে আসা, তাকে তার প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া, আর তাছাড়া যখন তারা এই সঞ্জয় সিং মানে নতুন যে প্রেসিডেন্ট বৃজভূষণ সিংয়ের জায়গায় যখন নেওয়া হয়, বৃজভূষণ সিংয়েরই এই সঞ্জয় সিং বৃজভূষণ সিংয়েরই হচ্ছে ডান হাত যেটা বলছেন, তো তারা সেটা নিয়েও বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। তো করার পরে তারা যখন কেন্দ্র মন্ত্রককে এটা জানান যে এর এগেনস্টে একটা ব্যবস্থা নিতে হবে, কেন সঞ্জয় সিং তারই হচ্ছে অনুগামী একজন,
তো কেন্দ্রমন্ত্রক তো সেটাও মেনে নিয়েছিল, যে মেনে নিয়ে তো সেই প্যানেলটা, সেই যে ভোট পদ্ধতিটা যেভাবে উনি মানে হয়েছেন, সেই ভোট পদ্ধতিটা, সেই প্যানেলটাকে তো বাতিল করে দিয়েছেন। তো আপনার কি মনে হয় যে এর মধ্যে দিয়ে কি কেন্দ্রমন্ত্রকের মন কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে? একেবারেই নয়। কারণ প্রথম কথা, আন্তর্জাতিক যে কুস্তি সংস্থা তারাই এই ফেডারেশনকে বাতিল করে দিয়েছিল, হ্যাঁ, কেন্দ্র সরকার সরায়নি। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে নির্বাচন হয়ে যে সঞ্জয় সিং এলো, যখন ব্রিজভূষণ শরণ সিং খুব মানে তেজ দেখিয়ে বললেন যে দাবদাবা দাবদাবা রাহেগা, হ্যাঁ, মানে কোনো পরিবর্তন হলো না। কিন্তু এই যে বলছেন যেটা, যে ফেডারেশনের প্যানেল ক্যান্সেল করা হয়েছে, এটা কিন্তু এই জন্য নয় যে সঞ্জয় সিং ডান হাত ব্রিজভূষণ শরণ সিংয়ের, তাকে আনা হয়েছে বলে নয়। কিন্তু এটা হচ্ছে তাদের যে কনস্টিটিউশন আছে সেই ফেডারেশনের, মানে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার যে কনস্টিটিউশন, সেটাকে ভায়োলেট করে এই নির্বাচনটা হয়েছে, যার জন্য টেকনিক্যাল কারণে এটাকে ক্যান্সেল করা হয়েছে। সঞ্জয় সিংয়ের জন্য নয়। সঞ্জয় সিং ব্রিজভূষণের ডান হাত, তাকে নির্বাচন করা হয়েছে, সেটা উচিত নয় বলে প্রচণ্ড শুভবুদ্ধির উদয় হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, হ্যাঁ, বিষয়টা একেবারেই তা নয়। যে একটা মানে আমাদের মহিলা কুস্তিগীরদের ওপর যৌন হেনস্থা হলো, তার সুরাহা হচ্ছে না। এখন এই ইডি সিবিআই কোনো কেসের সুরাহা না অবধি মিডিয়া সেটা দেখায়, কিন্তু এখন এই কেসের সুরাহা নিয়ে বা কোনো রকম কোনো আলোকপাত করছে না এই ব্যাপারগুলো নিয়ে। এটা মিডিয়ার দৃষ্টিভঙ্গি। এটা নিয়ে মানে কোন মিডিয়া কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে। এখন নির্বাচন এসে যাচ্ছে, হিসাব নিকাশ নানা রকমভাবে, যেহেতু লোকসভা নির্বাচন আসছে, তার আগে হিসাব নিকাশের অনেক কিছু হয়তো বিষয় থাকবে, সেগুলো আমার সবটা জানা নেই। তবে আমরা খুশি হব মিডিয়ায় যদি আরও ভালো করে এই প্রতিবাদী আন্দোলনগুলো দেখায়, আমরা ভীষণভাবে খুশি হব, এটুকুনি বলতে পারি।